ছক বিশ্লেষণ করা। ছক, হ্যাঁ, কারোর বাড়ির কেউ হোক বা বাইরের যাই হোক না কেন, কারো ডেট অফ বার্থ নিয়ে চেক করা, সে এরকম কয়েকটা করেছি স্যার। প্রেডিকশন ঠিকঠাক যাচ্ছে। প্রেডিকশনের জায়গাটা এখনো আসেনি স্যার। ওটাই স্যার, প্রেডিকশন আমরা মানে ওই অনলাইনে ফেলে ছকটা বের করে ফেলতে পারছি সবারই। ওর তো ডেট এন্ড টাইম ঠিক বললেই ঠিকঠাক বেরোবে, সেটা ঠিক আছে, কিন্তু তার প্রেডিকশন প্রেডিকশনের জায়গাটা কিন্তু কিছুই বুঝতে পারিনি। প্রেডিকশন তো সময় লাগবে স্যার, ওটা তো কোন পতি কোথায় গেলে কি হবে। হুম। আচ্ছা, গত সপ্তাহে এই যে নোটসটা দিলাম, ওটা পড়া হয়েছে? সব পড়েছেন ঠিকঠাক? স্যার দেখেছি স্যার। পড়েছি কিন্তু অনেকটাই বুঝিনি, এরম জায়গাও আছে। আচ্ছা, ঠিক আছে। যে জায়গাগুলো বোঝা যায়নি সেগুলো আজকে আমি ভালো করে ব্যাখ্যা করে দেবো। আহ, হ্যাঁ, বলুন। আচ্ছা, আজকে একটা প্রস্তাব আছে। সেটি হচ্ছে, আগামী সপ্তাহ থেকে যদি আমার বদলে অন্য কোনো টিচার ক্লাসটি নেয়, তাহলে আপনাদের কোনো আপত্তি আছে? কেন স্যার, আপনি বোঝাচ্ছিলেন, আমরা তো বেশ বুঝতে পারছিলাম। এবার এখন একটা মাঝপথে এরকম হলে তো একটু চাপ হয়ে যাবে। উনিও ভালোই বোঝাবেন, আসলে আমি একটু অন্যদিকে ব্যস্ত হয়ে পড়ছি, যার জন্য দিকটা ঠিক সময় দিতে পারছি না। উনিও আমাদেরই সদস্য, এবং না, সেটা বুঝতে পেরে। শিক্ষক বলা ভুল, শিক্ষিকা একজন, অভিজ্ঞ, উনিও অভিজ্ঞ। স্যার আপনি একদমই আসবেন না? না, অবশ্যই আসবো, একদম আসবো না এমনটা কখনোই না, অবশ্যই আসবো। আসলে আপনার পড়ানো, আপনার বোঝানোটা তো অন্যরকম ছিল, সেটা একটা তো ম্যাটার আছে, সেটা কতটা কি। আমি প্রথম বলবো যে আপনারা কয়েকটা ক্লাস ওনার করুন, ওনার করার ক্লাস করার পর আমি মাঝখানে মাঝখানে আসবো, আমাকে রিপোর্ট আপনারা নিজেরাই দেবেন যে কিরকম লাগছে। যদি সেরকম না হয় তো আমি আবার ব্যাক করবো, অসুবিধা কিছু নেই। মানে যদি আপনাদের সম্মতি থাকে তাহলেই আমি ম্যাডামকে বলবো যে ক্লাস নেওয়ার জন্য। আসলে বিষয়টা এরকম হয়ে গেছে যে আমাদের ফাউন্ডেশনে তো এখন প্রচুর কোর্স এসে গেছে, প্রায় 12 থেকে 14 রকম কোর্স একসঙ্গে চলছে। এবার সবটাই আমাকে দেখতে হচ্ছে, যার জন্য এই যে পড়ানোর ব্যাপারটা, আমার ব্যক্তিগতভাবে ক্লাস নেওয়ার ব্যাপারটা, এই জায়গাটাতে একটু সমস্যা হয়ে যাচ্ছে যে আমাদেরকেও তো নোটস বানাতে হয়, পড়তে হয়, পিপিটি রেডি করতে হয় আগে থেকে। এর পিছনে একটা বড় সময়ের যায় আমাদের। তো এবার বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমি বসতেই পারছি না, আমি পিপিটি তৈরি করতে পারছি না। মানে অন্য কাজের চাপ এত চলে আসছে যে এই পিপিটি গুলো রেডি করে আমি ক্লাস নেব, এই জিনিসটা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। এই কারণের জন্যই আমি এবার ধীরে ধীরে যে কটা ক্লাস আমি করাতাম সেখান থেকে ডিটাচ হয়ে যাচ্ছি। যেরকম যোগার ক্লাস আমি করাতাম এক সময়, এখন যোগার টিচার এনে দিয়েছি, মানে ওই ডিপার্টমেন্টটা গেল। এরকম আরো কিছু ডিপার্টমেন্ট, যেরকম চণ্ডী প্রশিক্ষণ, গীতা প্রশিক্ষণ, যেগুলো নতুন করে দেখতে পাচ্ছি, এটা হতো আগে থেকে, প্রচারটা এখন হচ্ছে। পৌরোহিত্য প্রশিক্ষণ, এগুলো আমিই করাতাম, এক হাতে সবটা করতাম। কিন্তু যখন দেখছি চাপ প্রচন্ড বাড়ছে, তখন এক একটা শিক্ষককে আমি সেখানে নিয়োগ করে দিয়েছি। তো বাস্তু আর জ্যোতিষের টিচারটা পাচ্ছিলাম না, সেভাবে তৈরি হচ্ছিল না। তার জন্য আমি নিজেই এখনো পর্যন্ত করিয়ে যাচ্ছি, কিন্তু এখন বাস্তু ক্লাসও আপনি করাবেন না? এই রে, না আপাতত আমি করাবো। সেটা মানে হলে খুব মুশকিল হয়ে যাবে। না না, এবার বাস্তুটা আমি এখন করাবো, বাস্তুটা আমি এক্ষুনি ছাড়ছি না। বাস্তুর যে তৈরি হয়েছে সে তার একটু আর বাকি কালকে তো আছে। দেখলাম স্যার, আপনি তো বোধহয় কালকে অ্যাডভান্স ক্লাসটা আপনি করেননি তো? অ্যাডভান্স না, ফাউন্ডেশনটা। ফাউন্ডেশনটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ফাউন্ডেশনের হালটা আমি ছাড়লাম, ওটা একজনকে দায়িত্ব দিলাম, সেই এখন ফাউন্ডেশন করাবে। বিষয়টা হয়ে যায় কি, এখন তো সপ্তাহে 7টা দিন, 7 দিনই আমাদের ক্লাস থাকে, যার জন্য কোনো না কোনো ক্লাস আমাকে ব্যস্ত থাকতেই হয়। তো এই ফাউন্ডেশনের জন্য যে ফিক্সড 3টে দিন, 11, 12, 13, তো এর জন্য এক্সট্রা করে টাইম বের করে আমার পক্ষে আর সম্ভব হবে না, যার জন্যই ওটাকে আমি দিয়ে দিলাম।
এই বিষয় বাস্তুটা আমি এখন আপাতত করাবো, চিন্তা নেই। মানে আপনাদের ব্যাচটা বাস্তু আমি করাবো পুরোপুরি ভাবে, নতুন যে ব্যাচ শুরু হবে সেটাতে আর আমি আর থাকবো না। সেটা হলে ঠিক আছে। তা বাস্তুটা থাক, বাস্তুটার বিষয়ে চর্চা করছি না, আমি চর্চা করছি এই ক্লাসটার বিষয়ে। যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে আমি দিতে পারি, না হলে আমিই করাবো। একটু সময় লাগবে, সময় মানে একটুখানি ক্লাসের ডিউরেশনটা বাড়বে, আমি যদি করাই একটু বাড়বে, মানে 1 বছরের জায়গায় 1.5 বছর হতে পারে সেটা, কারণ আমার পিপিটি রেডি থাকবে না, একটু ক্লাসটা ইরেগুলার হতে পারে আমার কারণেই। দেখুন তা কি হয়, বাকিরা কি বলে। এরকম হলে সত্যি তো আপনার অসুবিধা হয়ে গেলে ঠিক আছে, আপনি নিশ্চিত ভালোটাই বিচার করবেন। তা আমি তাহলে ওই কেপি 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 নারী এগুলো কি ওই যে দিদিমণি মানে আসবেন তিনি করাবেন? হ্যাঁ হ্যাঁ, তিনিই সবটা করাবেন, চিন্তা নেই, তিনি আমাদেরই ছাত্রী, মানে এখান থেকেই ট্রেনিং তিনিও নিয়েছেন, অসুবিধা কিছু হবে না। আচ্ছা আচ্ছা। না না স্যার, ওইটার জন্য বলছি না, না আপনার একটা আরে ব্যাপার আছে না, আপনার মধ্যে একটা আপনার অ্যাপিয়ারেন্সটাই একটা ব্যাপার। মানে আপনি এত সুন্দর বোঝান, ওটা অন্য কেউ পারবে নাকি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি সাজেস্ট করবো প্রথম যে আপনারা 2টো ক্লাস করুন, 2টো ক্লাস করার পর যদি আপনাদের মনে হয় সেরকম, তো আমি তো আছি তার জন্য, আমি তো ছেড়ে যাচ্ছি না একদম। আচ্ছা। যেমন ধরুন আজকেই যে টপিকগুলো আলোচনা করার বিষয় ছিল, আজকে অবকরা চক্র ছিল এবং নক্ষত্রের ব্যাপারটা ছিল। তো নক্ষত্রের ব্যাপারটা আমি পিপিটি রেডি করতে পারলাম না, আমি মানে অফিসে ঢুকলামই সন্ধ্যা 6টার পর, এরকম একটা অবস্থা, যার জন্য এটা আপনাদেরই বিশেষ করে ক্ষতি হচ্ছে বেশি, না আপনারা একটা ক্লাস করছেন, কোর্সে এসছেন একটা আশা নিয়ে যে আমি শিখবো খুব তাড়াতাড়ি, আমি একটা এর উপরে কিছু একটা তৈরি হবো বা ফিউচার বানাবো, বিভিন্ন জনের বিভিন্ন রকম আশা রয়েছে এটার প্রতি, তো সেটা তো দিলে হচ্ছে, এটা তো ঠিক না, এটা আমাদের তো ব্যর্থতা এক প্রকার, সেটাই আমি কি করে হতে দিই, যার জন্য আমাকে এরকম একটা সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হলাম, আমি আর কিছুই না। না, আমরা আমরা অনেক বেশি ঠকতে যাই, আপনার কাছেই শিখতে যাই, তাই তো ব্যাপার। অনেক ঠকে ঠকেও আপনার কাছেই শিখতে চাই। আমি স্পেশাল মানে উনি ক্লাস যেরকম নেবেন নেবেন, আমি স্পেশালি আপনাদের কিছু ক্লাস দেবো, তাহলে হবে তো? মানে সেটা আমি নেবো স্পেশাল কিছু ক্লাস, যেরকম মাসে সেটা হয়তো দুটো হলো, মানে মাসে আমাদের 4টে ক্লাস হচ্ছে, মাসে 2টো ক্লাস আমি নিলাম, তাহলে হবে তো? ক্লাসটা কে নেবেন এটা বুঝতে পারলাম না। ক্লাসটা নেবেন মৌসুমী চ্যাটার্জি। আপনি একেবারে ছেড়ে যাবেন না, এটাই রিকোয়েস্ট। না, আমি একদম ছেড়ে যাচ্ছি না, আমি মাসে আমাদের 4টে ক্লাস হয়, সপ্তাহে একদিন করে হলে, তো 2টো ক্লাস আমি নেব, আমি 2টো ক্লাস ম্যানেজ করে নেব, আর বাস্তুটা আমি এখন আপনাদের ছাড়ছি না, বাস্তুটা আমি আপনাদের ফুললি কমপ্লিট করাবো। যাক, এটা তাও নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, তো আজকের টপিকে আসা যাক। আচ্ছা, স্ক্রিনটা আমি প্রেজেন্ট করছি, তো হয়ে গেলে আমাকে বলবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। বেশ, আজকে আমাদের কথা ছিল আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করব। এইখানে দেখুন নক্ষত্রগুলোর নাম লেখা আছে এবং পাশে গ্রহদের নাম লেখা আছে, অর্থাৎ রবির যে গ্রহ, রবির পাশে যে কটা নক্ষত্র লেখা আছে, 3টে নক্ষত্র,
কি কি লেখা আছে? কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরা সারা। চন্দ্রের 3টে নক্ষত্র, রোহিণী, হস্তা, শ্রবণা। মঙ্গলের 3টে নক্ষত্র, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। বুধের 3টে, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। বৃহস্পতির 3টে, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ। শুক্রের 3টে, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া। শনির 3টে আছে, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ। রাহুর 3টে, আর্দ্রা, স্বাতি, শতভিষা। আর কেতুর 3টে, অশ্বিনী, মঘা, মূলা। 9টা গ্রহের 3টে করে নক্ষত্র, অর্থাৎ 3×9 = 27। এই 27টি নক্ষত্র আমাদের এখানে কভার হচ্ছে। তাহলে এই শখটাকে আমাদের একটু মাথায় গেঁথে নিতে হবে যে কোন গ্রহের নক্ষত্র কোনটা। ঠিক আছে? এইবার নক্ষত্র বিচারের ক্ষেত্রে আমরা একটুখানি আগে দেখে নেব এক একটা ঘরে যে 3টে করে নক্ষত্র থাকে আমরা বলছিলাম, আলোচনা করছিলাম, সেটা ঠিক কিভাবে। একটা ঘর টোটাল 30 ডিগ্রির হয়, তাই তো? তাহলে একটা ঘর যে টোটাল আমাদের 30 ডিগ্রি হচ্ছে, আমি আগে ঘরটা করে নিই। হ্যাঁ, এইবার প্রথম যে ঘরটি আছে মেষ, এইখানে পরপর 3টে নক্ষত্র আছে। কি কি আছে? অশ্বিনী, ভরণী আর কৃত্তিকা। এইখানে যে ছকটি আমরা দেখলাম, এই নক্ষত্রগুলো কিন্তু কেউই পরপর নেই, কেউই পরপর নেই। প্রত্যেকটা নক্ষত্রের ক্রম আছে। যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই 3টে নক্ষত্র মেষে আছে। অশ্বিনী কার নক্ষত্র? অশ্বিনী কেতুর নক্ষত্র। এই যেখানে দেখতে পাচ্ছি অশ্বিনীকে, অশ্বিনী কেতুর নক্ষত্র। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। ভরণী কোথায় আছে? ভরণী কার নক্ষত্র? না, ভরণী শুক্রের নক্ষত্র। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র। আর কে আছে? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। ঠিক আছে? এইবার আবার রবির পর যদি আমরা ওই এতে দেখি, মানে বৃষ থেকে দেখি, সেখানে আবার চন্দ্র, রোহিণী চলে আসবে, কৃত্তিকা, রোহিণী পরপর থাকবে। ঠিক আছে? তো এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই হয় এখানে, এই ফর্মুলাটা 3টে ঘরে গ্রহদের নাম ওয়াইজ অ্যাপ্লাই হয়, মানে কোন গ্রহের কোন নক্ষত্র আসবে পরপর ভাবে আসবে। ঠিক দেখুন এইখানে যে গ্রহদের নামগুলো পরপর ভাবে লেখা আছে, ঠিক এভাবেই আসবে। প্রথমে রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মঙ্গল, বুধ, শুক্র, এইভাবেই নক্ষত্রগুলো আসবে। কিন্তু শেষের দিকটা গিয়ে ভাষা পাল্টে যাচ্ছে। কিভাবে পাল্টাচ্ছে? যেহেতু নক্ষত্রগুলো 3টে করে, এই জন্য মেষেতে প্রথম নক্ষত্র কেতু চলে আসলো। ওটা আমরা একটু পরে বুঝতে পারবো যখন ছকটা কমপ্লিট হয়ে যাবে। যেমন এখানে তাহলে কে কে আছে? না, এখানে আছে প্রথমে অশ্বিনী। এই অশ্বিনী নক্ষত্রটা, এক একটা নক্ষত্র সাইজ যদি বলতে হয় কিরকম হয়, না এদের সাইজটা হয় 13 ডিগ্রি 20 মিনিট। ঠিক আছে? 13 ডিগ্রি।
13°20'। এই 13°20' একটা নক্ষত্রের সাইজ। এই ঘরটা কত? 30°র ঘর। একটা এই যে রাশি, মেষ রাশিটা, এটা কত ডিগ্রি না? 30°। তাহলে একটা নক্ষত্র এখানে পূর্ণ জায়গা পেয়ে গেল, কতটা পেল না? 13°20' পেল। সেকেন্ড নক্ষত্র যে থাকবে সেও তাই থাকবে, 13°20'। কত হচ্ছে না? 13°, 26° আর 20, 40 মিনিট। তাহলে দুটো নক্ষত্র যখন পূর্ণরূপে একটা ঘরে স্থান পেয়ে গেল, আমরা কতটা জায়গা ফিল আপ হলো আমার? না 26°40' ফিল আপ হয়ে গেছে। বাকি কতটা আছে? না 26° আর 30°র ঘর, তাহলে এখন আর 4° বাকি আছে। কিন্তু 4° পুরোপুরি বাকি নেই। 3°20' তো, হ্যাঁ, 3°20'। হ্যাঁ একদম তাই, 3°20' বাকি আছে। কারণ যদি 1 ঘন্টা আমরা ধরি, 1 ঘন্টা সমান 1°। 1 ঘন্টা সমান 1° হয়। এই কারণে 3°20' দিলে বাকিটা পুরো 30° আমার ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে একটা নক্ষত্র কত থাকে না? 13°20'। কিন্তু আমি এখানে অশ্বিনীকে পেয়ে গেলাম পূর্ণরূপে। অশ্বিনীকে আমি এখানে পুরোপুরিভাবে পেয়ে গেলাম, কিন্তু পেলাম না কাকে? ভরণীকে। কিভাবে দেখাচ্ছি। ভরণী, অশ্বিনীকে পেলাম, আচ্ছা সরি ভুল বললাম, ভরণীকে পেয়ে যাচ্ছি, কৃত্তিকাকে পাবো না পূর্ণরূপে। ভরণীকেও পুরোপুরিভাবে পেয়ে গেলাম, কৃত্তিকাকে আমরা এখানে পুরোপুরিভাবে পাবো না। কৃত্তিকাকে আমরা এখানে পাবো কতটা? কৃত্তিকাকে পাবো 3°। 3°20' পাবো। তাহলে যে কৃত্তিকা থেকে আমরা কতটা মাইনাস করলাম না? 3°20' মাইনাস করলাম। তাহলে কৃত্তিকার মধ্যে 10° বাকি আছে। হ্যাঁ 10° কতটা বাকি আছে? বৃষতে এইখানে নক্ষত্রটা শুরু হলো কৃত্তিকা দিয়ে। কৃত্তিকা দিয়ে শুরু হলো, এখানে আমরা পুরোপুরি পেয়ে যাব 10°। পুরোপুরি 10° কৃত্তিকা নিয়ে নিল। 10° যখন কৃত্তিকা নিয়ে নিল, তাহলে এই ঘরে এখনো কতটা জায়গা পড়ে আছে না? 20° পুরোপুরি পড়ে আছে। তাহলে 20° পুরোপুরি যে পড়ে আছে, এখানে আর একটা নক্ষত্র ইজিলি স্থান পেয়ে যাবে। সেটাকে না, সেটা হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র কৃত্তিকার পর আসবে এই, হ্যাঁ রোহিণী। রোহিণী, রোহিণী নক্ষত্র পুরোপুরি জায়গা পেল 13°20'। বাকিটা কতটা পড়ে আছে এবার? তেরো ডিগ্রি 20' চলে গেল, 10° চলে গেল, তার মানে কত হলো? 23°20'। ওই 6 ডিগ্রি আর 40 মিনিট। হ্যাঁ 6°40' বাকি আছে। এই 6°40'টা কে নেবে? কে বলতে পারবে 6°40'টা কে নেবে? কার অধিকারে পড়বে এটা? 6°40'টা মৃগশিরা পাবে। মৃগশিরা কার নক্ষত্র? মঙ্গলের। মঙ্গলের নক্ষত্র।
ব্যাস, এই হচ্ছে সিস্টেম। এক একটা নক্ষত্র যে রয়েছে প্রত্যেকটা ঘরে ঠিক এইভাবে রয়েছে। আমাদেরকে একটু প্লাস মাইনাস করে নিতে হবে যে কোন নক্ষত্রটা কি রকম অবস্থায় রয়েছে। এইবার নক্ষত্রের বলাবল যদি বিচার করতে হয় যে কোন নক্ষত্র কতটা বেশি শক্তিশালী, সিঙ্গেল সিঙ্গেল ঘরে যদি যাই, যদি মেষে ধরি, মেষে কিন্তু দুটো নক্ষত্র সব থেকে বেশি শক্তিশালী। কোন দুটো? না, যেগুলো পূর্ণ মাত্রায় আছে, অশ্বিনী ভরণী। কোনো ব্যক্তি জন্মেছে, তার রাশি হলো মেষ, তো মেষে গিয়ে সে জন্মালো, কিন্তু নক্ষত্র হয়ে গেল কৃত্তিকা, ব্যক্তি কিন্তু তাবৎ শক্তিশালী হবে না বা সেরকম স্ট্রং মানসিকতার হবে না যেটা মেষ রাশির ক্যারেক্টার। তাবৎ আসবে না। কেন আসবে না? কারণ কৃত্তিকা নক্ষত্রের অংশটা কম আছে। কৃত্তিকা নক্ষত্র পুরোপুরি শক্তিশালী নয়, সে খণ্ডিত হয়ে গেছে। যদি ভরণীতে আসতো বা অশ্বিনীতে আসতো, সে পূর্ণ মান পেত। কেন না? ওরা দুজন পূর্ণ মাত্রায় আছে, ওরা খণ্ডিত হয়ে নেই, অখণ্ড অবস্থাতে আছে। এবার এই নক্ষত্রের সংযোগেও কিন্তু আমরা রাশিগুলোকে বিচার করতে পারি। কিভাবে? জিনিসটা হচ্ছে, তার জন্য আমাদের ডিটেলসে নক্ষত্রের ক্যারেক্টার জানতে হবে, সেটা তো পরের ব্যাপার। নর্মালি আমরা এখানে দেখতে পারি যে অশ্বিনী কার নক্ষত্র? না, অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র। কেতুর, অশ্বিনী নক্ষত্র, কেতুর ক্যারেক্টার আর মঙ্গলের ক্যারেক্টার কোথাও না কোথাও 80% ম্যাচ করে। মঙ্গলও প্রচন্ড তেজি হয়, কেতুও তেজি হয়। মঙ্গলের একটা সৈনিক সৈনিক ব্যাপার থাকে, কেতুরও ব্যাপার থাকে। মঙ্গলের প্রচন্ড শক্তি, কেতুরও প্রচন্ড শক্তি। মঙ্গলের ভক্তি রয়েছে দেশের প্রতি, মাটির প্রতি, কেতুরও রয়েছে ভক্তি। কিন্তু কেতুর কাছে সমস্যা একটা, কেতুর মাথা নেই, মঙ্গলের মাথা আছে। কেতু যখন যুদ্ধক্ষেত্রে লড়তে নামে তখন অন্ধ হয়ে লড়ে, মানে আশপাশে কে আছে না আছে দেখার দরকার নেই, মারতে হবে মেরে দিই, এরকম ব্যাপার। আর মঙ্গল যখন লড়ে তখন সেনাপতি হয়ে লড়ে, শুধুমাত্র শরীর দিয়ে বা অস্ত্র দিয়ে লড়ে না, বুদ্ধি দিয়ে লড়ে। মঙ্গল যেন লড়াই আমাকে জিততে হবে, আর কেতু যেন আমাকে লড়তে হবে। মানে তফাৎটা হচ্ছে সৈনিক আর সেনাপতির। একটা সৈনিকের কাজ কি? যুদ্ধে লড়া, কোনো নিজে মরে গিয়েও রাজাকে বিজয় দেওয়া, এটা সৈনিকের কাজ। আর সেনাপতির কাজ কি? সেনাপতির কাজ হচ্ছে ছলে বলে কৌশলে আমাকে যুদ্ধটা জিততে হবে, আমার কম সৈনিক হত্যা করে, বা আমাকে আমি বেশি লড়বো না যুদ্ধে। যুদ্ধ মানে লড়তে তো হবেই, কিন্তু বেশি লড়বো না, অল্প লড়ে বিভিন্ন কৌশল করে, বিভিন্ন ব্যূহ রচনা করে কিভাবে অল্প দিনের মধ্যে আমাদের লস কম করে আমি যুদ্ধটা জিততে পারি, এটা মঙ্গল। বা এটা ছাড়া বাকি সব ক্যারেক্টার একই। মঙ্গল ইউজ করে, বুদ্ধির প্রয়োগ করে। ভরণী কার নক্ষত্র? ভরণী শুক্রের নক্ষত্র। যদি ভরণী নক্ষত্র কারো হয় মেষ রাশি, তখন ক্যারেক্টার পুরো চেঞ্জ। কারণ ভরণী শুক্র, শুক্র কিরকম ক্যারেক্টার? শুক্র ভোগী ক্যারেক্টার। শুক্রের মধ্যে তেজ তাবৎ নেই। শুক্র ভোগ করবে, ব্র্যান্ডের জিনিসপত্র পরবে, এখানে সেখানে ঘুরতে যাবে, প্রেম করবে, এই সমস্ত জিনিসপত্র শুক্র করবে। হ্যাঁ, শুক্রের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিছু আছে। শুক্রের একটা বিশেষ গুণ আছে, যেটা বলা হয় যে সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবম প্রণমাম্যহম। অর্থাৎ এমন কোনো শাস্ত্র নেই যার জ্ঞান শুক্রের কাছে নেই। শুক্রের কাছে সমস্ত রকম শাস্ত্র আছে। শুক্রের 3টে নক্ষত্র আছে। কি কি নক্ষত্র? না, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া। এই 3টের প্রত্যেক নক্ষত্র, কিন্তু 3টে নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রকেই গ্রহরা বেশি প্রেফার করে, মানে বেশি ভালোবাসে আর কি। ঠিক আছে? আচ্ছা, তারপর যেরকম শুক্রের ভরণী নক্ষত্র, শুক্র ভরণী নক্ষত্রের ফল ভালো দেয় বা ভরণী নক্ষত্রকেও প্রেফার করে, কিন্তু ভরণীর থেকেও শুক্রের যে শুক্রের ফেভারিট যে নক্ষত্রটা, সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী। মানে ভরণী, পূর্ব ফাল্গুনী আর পূর্বাষাঢ়া, এই 3টে নক্ষত্রের মধ্যে শুক্রের স্পেশাল নক্ষত্র বলা বা শুক্রের ভালো লাগার যে নক্ষত্রটা, সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী। এগুলো কেন? এর কারণ আছে, নক্ষত্র যখন ক্যারেক্টার দেখবো তখন বুঝতে পারবো আমরা। যাই হোক, তো শুক্রের নক্ষত্রে জন্মালো, কিন্তু এখানে মেষ রাশির যে আইডিয়াল ক্যারেক্টার সেটা পাওয়া যাবে না, আর কৃত্তিকাতেও পাওয়া যাবে না।
মেষ রাশির আইডিয়াল ক্যারেক্টার পেতে গেলে সেই ব্যক্তিকে জন্মাতে হবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, তবেই সে পূর্ণরূপে তার মধ্যে সেই ক্যারেক্টারটা ফুটে উঠবে, মেষের ক্যারেক্টারটা। আমরা যে রাশির ক্যারেক্টারগুলো নিচ্ছি, রাশির ক্যারেক্টার ব্যক্তির সঙ্গে সবটা এই জন্য ম্যাচ করে না, কারণ নক্ষত্রের পরিবর্তন হয়ে যায়। যেরকম এখানে শুক্রের নক্ষত্র আছে, অথচ শুক্রের সঙ্গে মঙ্গলের বনিমনা কিন্তু সেরকম একটা নেই, শত্রুতার ভাব রয়েছে। তো যার জন্য একমাত্র অশ্বিনীতেই যদি কেউ জন্মায় সেক্ষেত্রে দারুণ ফল আসবে। যদি বৃষতে আসি, বৃষতে কৃত্তিকা পূর্ণ মাত্রায় নেই, কিন্তু 10 ডিগ্রি আছে, মোটামুটি ঠিক আছে। তাহলে কৃত্তিকা, মেষ আর বৃষ এই দুটোকে যদি তুলনা করা যায়, কোনটায় ক্ষমতা বেশি? না, বৃষতে কৃত্তিকার ক্ষমতা বেশি, বৃষে 10 ডিগ্রি পাচ্ছে। আর বৃষ রাশিতে সব থেকে গুরুত্বপূর্ণ নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, কারণ এর পাওয়ার বৃষ রাশিতে সব থেকে বেশি। এই রোহিণী নক্ষত্রতে জন্ম গ্রহণ করার জন্য প্রচুর তপস্যা লাগে। মানে সবাই, যে কেউ ব্যক্তি এমনি রোহিণী নক্ষত্র জন্মাতে পারে না। রোহিণী নক্ষত্রের বিশেষই আলাদা গুণ রয়েছে, একটা আলাদা ক্ষমতা আছে। রোহিণী নক্ষত্রকে ভগবান বিষ্ণুর হৃদয় বলা হয়। এই যে চন্দ্রের ভগবান কৃষ্ণের এই রোহিণী নক্ষত্র ছিল। হ্যাঁ, চন্দ্রের নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, আর একটা বিষয় হচ্ছে এই যে 27টি নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি, 27 নক্ষত্রের নাম পাচ্ছি, কিছু জায়গায় উল্লেখ রয়েছে, কিছু পুরাণে উল্লেখ রয়েছে, এই 27টি নক্ষত্র আসলে আর কেউ নয়, চন্দ্রের যে 27টি স্ত্রী, সেই 27 জনের নামই এখানে দেওয়া হয়েছে। দক্ষের যে 27টি কন্যাকে চন্দ্র বিবাহ করেছিল, সেই 27টি বিবাহিতা স্ত্রীর নামেই এই নক্ষত্রগুলো। আর যেহেতু চন্দ্র 27টি কন্যাকে বিবাহ করলেও চন্দ্রের টান, চন্দ্রের প্রেম প্রীতি সবটাই কিন্তু রোহিণীর প্রতি বেশি ছিল। এই জন্য রোহিণী নক্ষত্র বাকি নক্ষত্রদের তুলনায় একটু বেশি স্পেশাল। আর স্যার, যেহেতু বিষয়টা বৃষ রাশিতে কন্ট্রোভার্সিয়াল চন্দ্র লাগছে আমার উচ্চস্থ কাছে। হয়, বৃষ রাশিতে, হ্যাঁ বলুন। স্যার, বলছি বিষয়টা একটু এলোমেলো লাগছে আমার কাছে। মানে প্রথম পয়েন্ট বলি, আমি একটু নক্ষত্রটা মাথায় ঢুকছে না, 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বললেন না যে মানে চন্দ্রের স্ত্রী হচ্ছে 27টা নক্ষত্র। তা আমরা তো যেটা শুনেছিলাম আপনার কাছে, যে চন্দ্রকে তো আমরা মাতৃকারক গ্রহ হিসাবে ধরছি। তাহলে মাতৃকারক গ্রহের আবার স্ত্রী কেমন করে হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলো না। হুম, মাতৃকারক, আর চন্দ্র একটা নিজে তো পুরুষ। স্যার, আর একটা প্রশ্ন করতে বলছি যে চন্দ্রের এই যে স্বভাব অশ্বিনী নক্ষত্র, মাতৃকারক অর্থ। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আর একটু জিজ্ঞাসা করছি, এটা একটু আমাকে একটু অ্যাড হ্যাঁ, করে নেবেন। এই যে অশ্বিনী নক্ষত্রের কথা বলা হচ্ছে, অশ্বিনী এই অশ্বিনী কি শ্রী চন্ডিতে যে অশ্বিনীর উল্লেখ আছে সে তো পুরুষ স্যার, সেই অশ্বিনী ভাতৃরা তো পুরুষ, তাহলে এই অশ্বিনী না কি না, সেই এই অশ্বিনী অশ্বিনী এটা আলাদা। না, দুটো অশ্বিনী আলাদা, অশ্বিনী দেবতা বলি, দুটো অশ্বিনী অশ্বিনী আলাদা। দেবতার বলি। আর আচ্ছা, আর একটা প্রশ্ন, এই অশ্বিনী নক্ষত্রের সঙ্গে হ্যাঁ, কোনোভাবে যুক্ত হলে কি জন্ম যাওয়ার সম্ভাবনা থাকে? আবার বলুন, শুনতে পেলাম না। বলছি অশ্বিনী নক্ষত্রের আরেকবার সঙ্গে রিপিট করুন, কোনোভাবে শুনতে যদি পাইনি ঠিক মতো। বলছি অশ্বিনী নক্ষত্রের সঙ্গে কোনোভাবে যদি জাতক জাতিকার সম্পর্ক হয়, মানে কানেকশন থাকে, তাহলে পরে কি তাদের কারোর যমজ হওয়ার সম্ভাবনা থাকে, যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে? যমজ, ওটা ডিপেন্ড করে পঞ্চমপতির ওপরে। আচ্ছা আচ্ছা। পঞ্চমপতি যদি কোনোভাবে আহ, যেগুলো ডুয়েল ক্যারেক্টার রাশি সেখানে গিয়ে বসে, তখন যমজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়। যেমন যেমন রাশি বলতে গেলে মিথুন, কন্যা, ধনু আর মীন, এই 4টে রাশি ডুয়েল ক্যারেক্টার রাশি। যদি কোনোভাবে এই 4টে রাশির সঙ্গে বা বৃহস্পতি এবং বুধের সঙ্গে পঞ্চমপতির সম্পর্ক হয়ে যায়, তখন যমজ সন্তান হওয়ার চান্স থাকে। আর সৌরপ্রদীপ বাবুর যে প্রশ্নটা ছিল, আমি ওটা ঠিক বুঝতে পারলাম না, কথা কেটে কেটে গেল মাঝখান থেকে।
হ্যাঁ স্যার, বলছি যে মানে আমার প্রথমতই নক্ষত্র চ্যাপ্টারটা একটু জটিল লাগছে, ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে হুম। আমরা তো চন্দ্রকে মাতৃকারক গ্রহ হিসেবে ধরি, মানে যেটা বলেন মাতৃ বাবা পূর্ণ। তো তাহলে 27টা নক্ষত্রকে আবার ওদের চন্দ্রের স্ত্রী বলছেন, তার মানে কি 27টা নক্ষত্রই হচ্ছে ওই মাতৃভাবাপন্ন? মানে এই বিষয়টা একটু জটিল লাগছে। না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে চন্দ্রকে আমরা মাতৃকারক বলে থাকি, আবার মনের কারকও বলি। কেন বলা হয় না, চন্দ্রের স্বভাবটা হচ্ছে কোমল স্বভাবের, মানে যেটা মাতৃ স্বভাবের সঙ্গে মিলে যায়। মায়ের স্বভাব কি? কোমল হবে, মায়া মমতা যুক্ত হবে, সবাইকে সমদৃষ্টিতে দেখবে। এই জন্য দেখবেন চন্দ্রের কোনো শত্রু নেই। মায়েরা সবাইকে সমস্ত সন্তানকে সমান দৃষ্টিতে দেখে। এই জন্য চন্দ্রের কোনো শত্রু নেই, মানে চন্দ্র কাউকে শত্রু ভাব হিসেবে দেখে না। চন্দ্রের মধ্যে মায়া প্রচুর, মমতা প্রচুর, প্রচুর পরিমাণে আছে। চন্দ্র প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড পরিমাণে ইমোশনাল, যেটা আমার মায়েদের মধ্যে দেখতে পাই আমরা, ইমোশন ভাব। তো এই জন্য চন্দ্রকে বলা হয় মাতৃকারক গ্রহ। কিন্তু সে স্বয়ং তো স্ত্রীলিঙ্গ নয়, স্ত্রীর কারক মাত্র। চন্দ্রকে স্ত্রী গ্রহ বলা হয়। গ্রহ হিসেবে যখন গ্রহদের লিঙ্গ পড়বো তখন দেখতে পাবো চন্দ্রকে স্ত্রীলিঙ্গে ফেলা হয়েছে। কেন ফেলা হয়েছে না, চন্দ্রের লিঙ্গ স্ত্রী নয়, তার স্বভাবটা স্ত্রীদের মতন। শুক্রকেও স্ত্রী গ্রহ বলা, শুক্রকে নিজের স্ত্রী নাকি? না, স্ত্রী না, তার স্বভাবটা মেয়েদের মতন, অর্থাৎ কোমল স্বভাবের। বৃহস্পতি, সূর্য, মঙ্গল এদেরকে পুরুষ গ্রহ বলা হয়। কেন বলা হয় না? এদের স্বভাব, এদের স্বভাব পুরুষালী স্বভাব, এরা কঠোর স্বভাবের, এদের মধ্যে মায়ামোহ জিনিসটা কম আছে। এরা কর্তব্য বোঝে, এরা কর্ম বোঝে, এরা কর্মঠ, এরা শক্ত সামর্থ্য, ব্যক্তিত্ব রাখে, সেরকম গাম্ভীর্যতা রাখে, যেটা চন্দ্র রাখতে পারে না, চন্দ্র রাখে না। চন্দ্রের স্বভাবটাই হচ্ছে কোমল স্বভাবের, খুবই কোমল স্বভাব। একটু জোরে কথা বললে চোখ দিয়ে জল পড়ে যাবে, আমাকে এভাবে বললো। এই জন্য চন্দ্রকে স্ত্রী গ্রহ বলা হয় বা মাতৃকারক কারক গ্রহ বলা হয়। আর রইল বাকি চন্দ্রের স্ত্রীদের ব্যাপার। যেহেতু সে পুরুষ, তো সে বিবাহ করবেই, আর দেখতে প্রচন্ড পরিমাণে সুন্দর, মনমোহক, আকর্ষক গ্রহ একটি, আকর্ষক ব্যক্তিত্ব। চন্দ্রকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যায়। আমরাও যদি দেখি, আমরা তো রোজই দেখি আকাশে চাঁদ, দেখতে কত না সুন্দর লাগে, কত ভালো লাগে দেখতে। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই ওর মধ্যে হারিয়ে যেতে হয়। চাঁদের সৌন্দর্যই এটা। তো এই সৌন্দর্য দেখে, চাঁদের স্বভাব দেখে, এই যে দক্ষরাজের 27টি কন্যা, তারা সম্মতি দিয়েছে চন্দ্রকে বিবাহ করার। আর এই যে 27টি নক্ষত্র, আমরা এটা কাহিনীর মাধ্যমে পেয়ে থাকি যে চন্দ্রের স্ত্রী এই 27টি নক্ষত্র। কিন্তু যদি যুক্তিগত দিক থেকে দেখি বা সাইন্টিফিকলি দেখি, তো ব্যাপারটা সেরকম নয়। কেন নয়? কারণ এই যে আগের প্রথম ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম যে এই রাশিগুলোর নামকরণ কিভাবে হয়েছে। মেষ রাশিকে মেষ বলবো কেন আমরা, দ্বিতীয়টাকে বৃষ বা কেন বলবো, এর নামকরণ কিভাবে হয়েছে? এগুলো তো সেই নক্ষত্রের সমাহার। কিভাবে না, দেখুন এক একটা রাশিতে নক্ষত্রগুলো কিন্তু পূর্ণ মাত্রায় নেই। আমরা তখন বেসিকটা জানার জন্য কিরকম পড়েছিলাম, যে ইউনিভার্সটাকে যে 360 ডিগ্রি ব্যাপারটা, ওটাকে 12 ডিগ্রি করে যখন ভাগ করা হয়, তখন ওই জায়গার আকৃতিটা এসেছিল মেষের মতন, তাই এটাকে মেষ রাশি বলা হয়েছে। তারপরেরটাকে ওই জায়গার আকৃতি এসেছিল বৃষের মতন, তাই বৃষ বলা হয়েছে। কিন্তু কিভাবে আকৃতিটা আসবে? হ্যাঁ, আমি না বোঝালাম যে আমাদের ইউনিভার্সটা পুরোপুরি গোল না, একটুখানি চ্যাপ্টা টাইপের, একটু আঁকা বাঁকা রয়েছে, পুরোপুরি একদম নিট অ্যান্ড ক্লিন গোল শেপ না, তার জন্য এরকম আকৃতি এসেছে। এটা হতে পারে নাকি? এতটা পরিবর্তন কি করে হতে পারে? তখন নক্ষত্রের কথা উল্লেখ করিনি, কারণ আপনারা কিছু বুঝতে পারতেন না, যে ক্লাসের জন্য যেটা। এই কারণে তখন আমি নক্ষত্র বিষয়ে কিছু উল্লেখ করি, তখন বলেছি ওই জায়গাটাকে কেটে কেটে যখন 12 ডিগ্রি করে সমান ভাগে ভাগ করা হলো, তখন আকৃতিগুলো এরকম এসছে। কিন্তু প্রকৃতভাবে আকৃতিগুলো ওই জন্য এইভাবে আসেনি, আকৃতিগুলো এসছে নক্ষত্রের জন্য। যখন আমরা এই 30 ডিগ্রিকে একদম সমান ভাগে ভাগ করছি, তখন নক্ষত্রগুলো তো ভাগ হচ্ছে, ঠিক সেম ভাবে ভাগ হচ্ছে। তাহলে এই যে অশ্বিনী আর ভরণী নক্ষত্র, এই দুটো তো আকৃতি আলাদা পুরোপুরি ভাবে। অশ্বিনীকে একরকম দেখতে, ভরণীকে একরকম দেখতে, আর কৃত্তিকাকে আর এক রকম দেখতে, তিনটে পুরোপুরি আলাদা দেখতে। এবার আমি অশ্বিনীকে পুরোপুরি নিলাম, ভরণীকে পুরোপুরি নিলাম, কিন্তু কৃত্তিকাকে খুব সামথিং নিলাম, আকৃতিটা কিরকম আসবে? পুরোপুরি আসবে। এই তিনজনের আকৃতি এবং ওই রাশির ওই জায়গাটাকে যে কাটা হলো, ওর আকৃতি, এই চারজনের আকৃতিকে মিলিয়ে এটাকে দেখতে হয়েছিল মেষের মতন, তাই একে মেষ রাশি বলা হয়। সেকেন্ডে, বিশ্বতে ঠিক একই জিনিস,
ওখানে কৃত্তিকা একটু বেশি পরিমাণ আছে, রোহিণী আরো বেশি পরিমাণ আছে, আর মৃগশির একদম ছোট্ট রয়েছে। কেমন আকৃতি আসবে এই রাশিটার? এই জন্য গ্রহরা ঘুরছে, নক্ষত্র আর রাশি কিন্তু এক জায়গাতেই স্থির, এরা চেঞ্জ হয় না। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা এই তিনটে রাশি এরা মেষেই থেকে যাবে, এরা মেষ থেকে শিফট করবে না। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা এরা বৃষ থেকে শিফট করবে না, এরা এখানেই থেকে যাবে, এরা স্থির। কিন্তু গ্রহগুলো ঘুরবে। যখন রবি বা যে কোনো গ্রহ মেষে আসবে, মেষে আসার পর তার যেরকম ডিউরেশন থাকবে, রবি 30 দিন লাগে, 3টে নক্ষত্র আছে, তাই তো? এই 3টে নক্ষত্রে রবি কদিন করে থাকবে? না 10 দিন করে কাটাবে। এইবার প্রশ্ন, সত্যি কি তাই রবি এখানে 10 দিন করে কাটাবে প্রত্যেক নক্ষত্রে? পারবে কাটাতে? অশ্বিনী পূর্ণ আছে, ভরণী পূর্ণ আছে, কৃত্তিকা তো পূর্ণ নেই, কি করে হবে? কিভাবে হবে? ব্যাপারটা হচ্ছে অশ্বিনী পূর্ণ মাত্রায় আছে, তাহলে এইখানে রবির সময় সব থেকে বেশি দিতে হবে অশ্বিনীতে। ভরণী পূর্ণ মাত্রায় আছে, ভরণীতে রবি সব থেকে বেশি সময় দেবে, মানে দুটো সমান সমান দেবে অশ্বিনী ভরণীতে, কিন্তু কৃত্তিকাতে রবি খুব কম সময় কাটাবে। ঠিক নক্ষত্রের ডিগ্রি যেমন ভাবে রয়েছে, গ্রহদের অবস্থানও সেইখানে ঠিক সেভাবেই হবে। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা 30 ডিগ্রিটাকে 30 দিনে ভাগ করে ফেলি, রবিকে দিয়ে বোঝাতে সুবিধা হবে, কারণ রবির মাসের ক্যালকুলেশনটা খুব সহজ। এই যে 13 ডিগ্রি 20 মিনিট রয়েছে রবি এখানে, তাহলে এইখানে রবি অশ্বিনীতে 13 দিন সামথিং কিছুক্ষণ থাকবে, ভরণীতেও তাই 13 দিন সামথিং কিছুক্ষণ থাকবে। তারপর কৃত্তিকাতে যাবে, কৃত্তিকায় 3 ডিগ্রি 20 মিনিট আছে, তাহলে 3 দিন আর এক্সট্রা কিছুক্ষণ থাকবে। এইভাবেই এই পুরো জায়গাটা রবি কভার করবে। ঠিক যখন বৃষে ফিরবে, বৃষে গিয়েও ঠিক সেভাবেই কভার করবে। যে নক্ষত্রের অবস্থান এক একটা রাশিতে যতটা পরিমাণ আছে, এক একটা গ্রহ ঠিক সেইভাবেই সেই দিনই ওই নক্ষত্রে অবস্থান করবে। কারণ সে চাইলেই বেশি বেশি অবস্থান করতে পারবে না। যেমন বৃষতে গেলে রবি সব থেকে বেশিক্ষণ সময় কাটাবে, আর সব থেকে বেশি দিন থাকবে রোহিণীতে, আর সব থেকে কম দিন থাকবে মৃগশিরাতে, অথচ একই রাশি। কিন্তু ব্যক্তির ক্যারেক্টার, রাশি, এখন যদি মেষ রাশির লোককে ধরা যায়, লক্ষটার লোক চলে আসবে মেষ রাশি। প্রত্যেকের ক্যারেক্টার সেম হয় না। কেন হয় না? এই কারণের জন্য হয় না। আর গ্রহরা যখন রাশিতে প্রবেশ করে, কেবলমাত্র রাশিতে থাকে না, গ্রহরা থাকে কোনো না কোনো নক্ষত্রে, কোনো না কোনো নক্ষত্রে তাকে থাকতে হবে, 3টের মধ্যে যে কোনো একটা নক্ষত্র। আর সেই নক্ষত্রের গ্রহরা কিরকম ফল দিচ্ছে, এটাই ব্যাপার। আর যে নারীর কথা বলছিলাম, যে নারী আমরা যখন পরে পড়বো, নারীটা বেসিক্যালি কিছুই নাই, এই জিনিসটাই, ওটা একটু অ্যাকিউরেট। পুরো ফল সিস্টেম, বৈদিক বলি, কেপি বলি, নারী বলি, যাই বলি না কেন, টোটালটাই কিন্তু নক্ষত্রের বেসিসে তৈরি করা। পুরো জিনিসটা সবটার উপরে ডিপেন্ড করছে নক্ষত্র। এবার বলুন সৌরপ্রদীপ বাবু, ক্লিয়ার হয়েছে না এখনো বুঝতে পারছেন না, অসুবিধা হচ্ছে? না স্যার, খুব ভালো বুঝলাম স্যার, খুব ভালো বুঝলাম, পরিষ্কার হলো স্যার, জি, খুব ভালো। বাহ, ঠিক আছে। তো নক্ষত্রের ব্যাপারটা হচ্ছে এটা, নক্ষত্রগুলো ঠিক এইভাবেই রয়েছে। এবার বলুন নক্ষত্র, এই অবধি যা বললাম, নক্ষত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটা বুঝতে পেরেছি। বাহ, খুব ভালো। এইবার যখনই আমরা মানুষের ক্যারেক্টার কি তাহলে এই এবার যখনই আমরা নক্ষত্রের জন্যই কারণ চেঞ্জ হয়? একদমই তাই, আলাদা আলাদা নক্ষত্র ওয়াইজ একদমই আলাদা তাই। আলাদা রকম। নক্ষত্রের আচ্ছা, জায়গা ছিল। মানে স্যার, আমার তো মনে হচ্ছে এখন যে নক্ষত্র খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়। প্রচন্ড ইম্পর্ট্যান্ট। আমি আগের দিনে বলছিলাম না, যে ফল আমরা যখন বিচার করব কিভাবে, যদি শক্তির দিক থেকে দেখি, রাশি, গ্রহ
আর নক্ষত্র। এই জ্যোতিষের মধ্যে আছে কি, তিনটে জিনিসই তো আছে, রাশি আছে, গ্রহ আছে, আর নক্ষত্র আছে, এবার তার তো কিছু নেই। তাই তিনটে জিনিসের মধ্যে সব থেকে যদি বেশি শক্তিশালী ধরা যায় সেটা নক্ষত্র, মানে প্রচন্ড পাওয়ারফুল, তারপর গ্রহ, তারপর রাশি। তা গ্রহ কেমন ফল দেবে সেটা তো নক্ষত্রই ঠিক করে দেয়, গ্রহ কিরকম ফল দেবে সেটা নক্ষত্রই ঠিক করে দেবে। একদমই তাই, নক্ষত্রের গুরুত্ব সর্বাধিক, গ্রহদের থেকেও অনেক আগে নক্ষত্রকে দেখতে হয়। এই হচ্ছে বিষয়। আর নক্ষত্রদের বেসিক ফান্ডা হচ্ছে এটা, যে নক্ষত্রগুলো কিভাবে এক একটা রাশিতে অবস্থান করে আছে। তাহলে এবার আমরা বুঝতে পারবো। এইবার শুধু আমাদের যেটা করতে হবে সেটা কি, না পরপর পরপর জিনিসটাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে বলতে ব্যাপারটা আহ, রচ মরা বৃষ বুকেশু, জিনিসটা বুঝতে একটুখানি অসুবিধা হবে, প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ড। দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটার ফার্স্ট ওয়ার্ড। এইগুলো হচ্ছে এই এই রোটার মাধ্যম দিয়ে বুঝতে পারবো যে নক্ষত্রগুলো কার নক্ষত্র কখন কোনখানে পাবো। ঠিক আছে, অর্থাৎ রবি। এটা অবশ্য সবার মনে রাখা দরকার, এটা আমার নিজের ফর্মুলা, আমি এটা অ্যাপ্লাই করছি তাই আপনাদের বলছি, মানে মনে রাখার জন্য। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ব্যাপারটা কি, না ব্যাপারটা হচ্ছে প্রথমে আসবে রবির নক্ষত্র, তারপরে আসবে চন্দ্রের নক্ষত্র, তারপরে মঙ্গলের, তারপর রাহু, তারপর বৃহস্পতি, তারপর শনি, তারপর বুধ, তারপর কিন্তু আবার শুক্র। এই সার্কেলটাই বারবার বারবার করে রিপিট হয়েছে, এটাই বারবার চলে আসছে, ঠিক আছে। এইবার তো এবার প্রশ্ন হলো কি করে হয়, ব্যাপারটা তো উল্টো হয়ে গেল, কারণ মেষে দেখতে পাচ্ছি অশ্বিনী দিয়ে শুরু হয়েছে, অশ্বিনী কেতু নক্ষত্র, তারপর শুক্র আসছে। ব্যাপারটা হচ্ছে অশ্বিনী থেকে জিনিসটা একটু আলাদা, মেষ থেকে জিনিসটা আলাদা হয়ে গেছে। মেষ থেকে জিনিসটা এই জায়গা থেকে শুরু হয়েছে, অর্থাৎ মিনে গিয়ে যখন মিনে দেখা যাচ্ছে, মিনে এই বুধের নক্ষত্রই লাস্ট,
লাস্ট নক্ষত্র কি কে বলতে পারবে? শেষ নক্ষত্র কি? 27 নম্বর নক্ষত্রের নাম কি? রোহিণী। রেবতী। হ্যাঁ, রেবতী। 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 হ্যাঁ, 27 নম্বর নক্ষত্রের নাম হচ্ছে রেবতী। এই জন্য রেবতীতেই মিনটা শেষ হয়ে গেছে। হয়ে যাবে দুটো নক্ষত্র বাকি থাকে, কেতুর আর শুক্রের নক্ষত্র। এই জন্য এইখানে কেতু থেকে আবার মেষ থেকে শুরু হলো, কেতু নক্ষত্র প্রথমে, সেকেন্ড আবার সূর্যের নক্ষত্র, আবার রবির নক্ষত্র ঢুকে গেল, কৃত্তিকা রবির নক্ষত্র, রবি ঢুকে গেল। তারপর যখন মেষ শেষ হয়ে গেল, যখন আবার বৃষে চলে গেল, বৃষে গিয়ে দেখতে পাচ্ছি চন্দ্রের নক্ষত্র চলে আসলো, রবির পরই চন্দ্র আছে, চন্দ্রের পরই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চলে আসলো। মঙ্গল পর আবার কার নক্ষত্র আসবে? রাহু নক্ষত্র আসবে মিথুনে, রাহু আসবে, গুরু মানে বৃহস্পতি আসবে, শনি আসবে। এই তিনটে নক্ষত্র পাবো আমরা কোথায়? না, মিথুনে পাবো। আবার কর্কটে চলে যাব, কর্কটে আবার যার নক্ষত্র শেষ হলো সে তো পুরোপুরি শেষ হবে না, কিছুটা থাকবে, তার বাকিটা আমরা ওখান থেকে পাবো। এইভাবেই পুরো জিনিসটা চলছে। আর এটা হচ্ছে সার্কেল, যে কার নক্ষত্র কার পরে আসবে, এই ব্যাপার। এইবার শুধু নক্ষত্রের নামগুলো যে সিরিয়াল ওয়াইজ, আমি মনে হয় সিরিয়ালটা পাঠিয়েছিলাম, নক্ষত্রের পরপর 27টা নাম পাঠিয়েছিলাম কি? হ্যাঁ, না, পাঠিয়েছিলেন। পাঠাননি। না না, হ্যাঁ পাঠিয়েছিলেন, আমি তো পেয়েছি, গ্রুপেই পাঠিয়েছিলেন। আচ্ছা, যদি পাঠিয়ে থাকি তাহলে ওখানে আমরা পুরো জিনিসটা বুঝে যাব যে কার পরে কোন নক্ষত্র আসছে। যার পরে যার নক্ষত্র আসছে তার সঙ্গে যদি আমরা এই চারটাকে মিলিয়ে দিই, যে চারটা আমি দেখালাম একটু আগে, এই চারটাকে, এই চারটাকে মিলিয়ে দিলে পুরো জিনিসটা একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। কার পরে কার কোন নক্ষত্র আসছে, কিভাবে আসছে, একদম সূত্রে ফেলা আছে, পুরো ফর্মুলায় ফেলা। এখানে কিন্তু এই সিরিয়াল যে দেওয়া আছে, এই সিরিয়ালটা কিন্তু ম্যাচ করবে না বাদিকের সিরিয়ালটা। আর এইখানে যে সিরিয়ালটা আমি লিখলাম এখন, তো এটা আপনারা নিজের মতো করে লিখতে পারেন, এটা আমি আমার সুবিধার জন্য বানিয়েছিলাম, সেটাই শেয়ার করলাম। সাতাশটা নক্ষত্রের নাম মনে রাখার টেকনিক আছে একটা, সেটা পরের দিন শিখিয়ে দেবো। হাতের আঙুলের মধ্যে দিয়ে একটা টেকনিক আছে। আজকে বলে দিন তাহলে পরের দিন মুখস্থ হয়ে যাবে। এটা ভাবছিলাম স্যার কেমন করে মনে রাখবো ঠিক। আজকে বলে দিন তাহলে পরের দিন মুখস্থ হয়ে যাবে। না, ওটা একটা সুন্দর টেকনিক আছে। এক মিনিট। এই জিনিসটাকে একটু ভালো করে ফলো করুন। দেখুন, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, যদি আমরা এই জায়গাতে একটুখানি জিনিসটাকে এডিট করে দিই, যেমন এই কৃত্তিকা নক্ষত্রটাকে আমি এখানে র্যান্ডামলি লিখেছিলাম, তাই এরকম হয়েছে ব্যাপারটা। এটা এরকম লেখার কথা ছিল না। এটা কোন নক্ষত্র আগে, কোনটা মাঝখানে, কোনটা পরে আছে,
এটার ভিত্তিতে যদি করি জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন গ্রহের কোন নক্ষত্রটা 1 নাম্বার, কোন নক্ষত্র 2 নাম্বার, কোন নক্ষত্র 3 নাম্বার। যদি এখানে নাম্বারিং করে দেওয়া যায় ব্যাপারটাকে, তাহলে জিনিসটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেরকম কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এই 3টে নক্ষত্র রবির। এবার যদি আমি এখানে দেখি, এখানে কৃত্তিকাটা দেখলাম প্রথম দিকটাতে আছে, আচ্ছা, তারপরে উত্তর ফাল্গুনী মাঝখানটাতে আছে, উত্তরাষাঢ়া শেষের দিকটাতে আছে। এটাকে কি করতে হবে, পুরো উল্টে দিতে হবে, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে করব না, এখানে আমরা উত্তর ফাল্গুনীটাকে 1 নাম্বারে নিয়ে আসবো, উত্তরাষাঢ়া 2 নাম্বারে, কৃত্তিকাকে 3 নাম্বারে। কেন না, নক্ষত্রকে ঠিকভাবে মনে রাখতে গেলে, পরপর পরপর রাখতে গেলে আমার যদি মেষ থেকে ধরি, আমরা মেষ থেকে ধরলে একটু প্রবলেম হবে, আমাদেরকে ধরতে হবে বৃষ থেকে, মনে রাখার জন্য বলছি। বৃষ থেকে ধরলে পারে রবি থেকে যে সাইকেলটা পাচ্ছি আমরা, সিরিয়ালটা পাচ্ছি, ওটা ঠিকঠাক থাকবে। পরপর পরপর এরকম ভাবে সাজিয়ে নেওয়া জিনিসটাকে। যেরকম চন্দ্রের ক্ষেত্রে, চন্দ্রকে কিন্তু ঠিকঠাক থাকবে, এখানে কোনো প্রবলেম নেই আর, এখান থেকে একদম সেম সেম যাবে। যেমন রোহিণী, হস্তা, শ্রবণা, এবার এটাকে দেখে জাস্ট ঠিক করে নেওয়া। রোহিণী, হ্যাঁ ঠিক আছে, রোহিণী অসুবিধা নেই প্রথমে। হস্তা, হস্তা এখানে আছে, আর শ্রবণা 3 নাম্বার, এটা পরপর আছে, ঠিকঠাক আছে। চন্দ্রের 1 নম্বরে রোহিণী, 2 নম্বরে হস্তা, 3 নম্বরে শ্রবণ, এটাও ঠিক আছে। মঙ্গলকে দেখতে গেলে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, মঙ্গলটাকে দেখবো, মৃগশিরা কোথায় আছে, ওপরে, ঠিক আছে, অসুবিধা নেই। চিত্রা কোথায়, 2 নম্বরে, ঠিক আছে, অসুবিধা নেই। ধনিষ্ঠা কোথায়, 23 নম্বরে, এটা ঘনিষ্ঠা হয়ে গেছে, ধনিষ্ঠা হবে 23 নম্বরে, এটাও ঠিক আছে। এই নাম্বারিং গুলো দেখে নেয়, বাকি প্রত্যেকের নাম্বারিং ঠিকঠাক থাকবে, শুধু এখানে রবিরটা একটু গোলাবে। কেন, রবিরটা কৃত্তিকাটা মেসে যেহেতু ছিল, আমি সেই একটা মেসে আগে করে দিয়েছি, এটা একটু ঘুরবে। এটা উত্তর ফাল্গুনিটা চলে আসবে 1 নম্বরে, উত্তরাষাঢ়া 2 নম্বরে, কৃত্তিকাটা শুধু শেষে চলে যাবে, তাহলেই প্রবলেম সলভ। এটা মনে হয় না করা যাবে, এটা ওয়ার্ড থেকে করেছিলাম, এখানে স্ক্রিনশট নিয়ে রাখা আছে, এটা হবে না। ঠিক আছে, তাহলে যেই গ্রহের নামটা যখন আসছে, অর্থাৎ রিপিটটা কিভাবে হচ্ছে, রিপিট হচ্ছে রচম, অর্থাৎ প্রথম যে 3টে নক্ষত্র থাকবে, রবি, চন্দ্র, মঙ্গলের থাকবে। কোন নক্ষত্র না, রবি, চন্দ্র, মঙ্গলের প্রথম নক্ষত্রগুলো থাকবে এখানে, ঠিক আছে। তাহলে রচম, এখানে বৃষভু, এখানে কেশু, মানে এখানে কেতু, শুক্র শেষ হয়ে গেল। আবার এখান থেকে রবি, রবি না, আচ্ছা, মাঝখানে রবি আসবে, রবি কি পর পর আসবে এখানে, রচম, এখানে মঙ্গল, আচ্ছা মঙ্গল এখানে থাকবে, মঙ্গল, রাহু, গুরু 3টে আসবে এখানে, গুরু, শনি, বুধ, এখানে গুরু, শনি, বুধ, এখানে কেতুও ঢুকবে, আবার এখানে কেতু থেকে স্টার্ট হবে, কেতু হবে, শুক্র হবে, আবার রবি হবে, এখান থেকে আবার রবি স্টার্ট হলো, এই সিংহের শেষ পয়েন্ট থেকে রবি স্টার্ট হবে, আবার রচ, যেরকম যাবে এরকম পরপর পরপর এভাবেই ঘুরতে থাকবে। এখানে যে রবি শুরু হলো, আবার সেকেন্ড পয়েন্ট রবি চলে আসলো, তাহলে কি হবে, এখানে রবির কোন নক্ষত্র, রবির এখানে 1 নাম্বার নক্ষত্র আসবে, কারণ আমি এখানে কৃত্তিকাটাকে 1 ধরিনি, 3 ধরেছি, যদি শেষের পর্যায়ে আছে, মেষ তো শেষের দিকটা ধরবো, এখানে 1 নাম্বার রবি নক্ষত্র চলে আসলো, উত্তর ফাল্গুনী নক্ষত্র। আর চন্দ্রের 2য় নক্ষত্র আসবে, কি আসবে না, হস্তা আসবে, রচম। মঙ্গলের 2য় নক্ষত্র আসবে, মঙ্গল 2য় নক্ষত্র কি আছে, মঙ্গল 2য় চিত্রা নক্ষত্র আছে, চিত্রা আসবে এখানে। আবার রাহু আসবে, রচম, রাহুর নক্ষত্র, রাহু 2য় নক্ষত্র আসবে, রাহু 2য় নক্ষত্র কি আছে না, স্বাতী নক্ষত্র চলে আসবে তুলাতে। আবার বৃহস্পতি চলে আসবে এখানে, বৃহস্পতি কি আসবে, বৃহস্পতি 2য় নক্ষত্র কি না, বিশাখা, বিশাখা চলে আসবে এখানে। ঠিক এই হবে পর 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 পর, মানে আমাদের এটা পুরোপুরি আন্দাজ চলে আসবে, এটা এতটা কঠিন ব্যাপার নয়, আন্দাজ চলে আসবে যে কোন ঘরে কোন কোন গ্রহের নক্ষত্রগুলো রয়েছে। আমরা পয়েন্ট করব বৃষ থেকে, ব্যাস মিটে গেল, ডিগ্রিও তো মনে রাখার দরকার হবে না। বৃষতে পয়েন্ট করলে, বৃষতে কে কে আছে, রবি, চন্দ্র, মঙ্গলের নক্ষত্র বৃষয় আছে, ফাইনাল, এটা এখানে কোনো সন্দেহ নেই। আর রবি, চন্দ্র নক্ষত্রের এই 3টে নক্ষত্র মনে রাখি, রবি 3 নক্ষত্র, চন্দ্রের 3টে নক্ষত্র, মঙ্গলের 3 নক্ষত্র। তাহলে কি নক্ষত্র হতে পারে ব্যক্তির, ইজিলি মাথায় চলে আসবে, কি নক্ষত্র হতে পারে।
জাস্ট তিনটে টেকনিকে যেটা বলছিলাম, টেকনিকে সেম ওই একই জিনিস যেখানে প্রযোজ্য হতো, যে এক একটা গ্রহে যে তিনটে করে নক্ষত্র, ফার্স্ট ওয়ার্ড দিয়ে দিয়ে মনে রাখা। গ্রহদের নাম তো মনে আছেই, ওটা তো ভুলবো না আমরা। শুধু গ্রহদের নামের সঙ্গে নক্ষত্রের ফার্স্ট ওয়ার্ড নামগুলো দিয়ে রাখা, ইজিলি মনে চলে আসবে। এটা শুনতে মজার জিনিস বলে মনে হবে বা মজা লাগতে পারে। যেরকম এটা আমি কখনো অ্যাপ্লাই করি, আমি প্রথমবার আপনাদের বলছি, আমার বলতে বলতে মাথায় আসলে বলে মানে জিনিসটা শেয়ার করছি। আমি কিন্তু এভাবে মনে রাখিনি, একটা আমার অন্য টেকনিক ছিল। তো যদি রবির ক্ষেত্রেই ধরা যায়, রবি নক্ষত্রের তিনটের নাম কি? না উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া আর কৃত্তিকা। এই যে রবির তিনটে নক্ষত্র। আর রবির তিনটে নক্ষত্র মনে রাখলে প্রথম ওয়ার্ড দিয়ে যদি মনে রাখি আমরা, তাহলে রবির প্রথম অক্ষর দিয়ে মনে রাখতে গেলে কি হবে? না উত্তর, উত্তরা আর ক্রি বা কৃত্তি। বা যেভাবে পারি নিজেদের মতন করে ইউজ করতে পারি। বা যদি শুধু প্রথম ওয়ার্ড নিই, ক্রি, হাসি লাগবে শুনতে। ক্রি কে না রবি। এই চন্দ্রে যাই, রহস, মজা লাগবে, হাসি লাগবে, কিন্তু নিজের মতন করে চেষ্টা করলে মনে চলে আসবে। আর গ্রহদের সঙ্গে 27টা নক্ষত্র পরপর মুখস্থ করতে যাবো না, ভুলে যাবো। সিরিয়াল মনে থাকবে না কারোর। আমার সিরিয়াল মনে রাখার দরকার নেই, আমার গ্রহদের সিরিয়াল মনে থাকলেই হবে। গ্রহদের সিরিয়াল মনে থাকলে পরে নক্ষত্র এমনি চলে আসবে, এমন কিছু ব্যাপার না। এই জন্য এটা তৈরি করা। যদি নিজেরা কোনো পদ্ধতি আবিষ্কার করতে না পারেন, তাহলে আমি নেক্সট উইকে আমার পদ্ধতিটা শিখিয়ে দেবো। ওটাই শিখিয়ে দেবেন। হচ্ছে না? এইগুলো না মাথায় ব্যাপার থাকবে হচ্ছে না। যে নিজেদের ফর্মুলা থাকলে। হ্যাঁ বলুন। এগুলো মাথায় থাকবে না, মানে তো গুলো তো একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু কমপ্লিকেটেড তো হবে, জ্যোতিষ বলে কথা, একদম সহজ সরল তো হবে না। আর আমার টেকনিক শেখানো বলতে আমিও কিন্তু একটু ওই ধরনের টেকনিকই ইউজ করি, মানে যেটা আপনাদের বলছি, ওই ধাঁচের। তো ওই রকমই খানিকটা হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাকে নক্ষত্র বিষয়ে কোনো কনফিউশন, কোনো প্রশ্ন এখনো পর্যন্ত? এইটুকু যা বললেন বুঝেছি। এইবার বাকি চারটা মিথুন কর্কট করে কি নিজেরা ফিল করব, যেটা মাথায় আসবে? একদম, এটা হোম টাস্ক। এটা হোম টাস্ক। এটা কোনো বই দেখবেন না, বইতে পেয়ে যাবেন যে কোনখানে কোন নক্ষত্র কিভাবে রয়েছে, কিন্তু আপনারা এটা করবেন ক্যালকুলেশন করে। আমি ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আমার মিথুনটা পুরো 30 ডিগ্রি পড়ে আছে, তাই মিথুন 30 ডিগ্রি পড়ে আছে, এখানে মৃগশিরা শেষ হয়েছে 6 ডিগ্রি 40 মিনিটে। তাহলে মৃগশিরায় কতটা নক্ষত্র পড়ে আছে, কতটা অংশ পড়ে আছে সেটা লিখবো। মৃগশিরার পরে কোন নক্ষত্র আসবে সেটা লিখবো। পুরোপুরি ক্যালকুলেশন। এখানে দেখুন মুখস্থের ব্যাপারই নেই সেভাবে, যদি মানে প্র্যাকটিক্যালি দেখি জিনিসটাকে, বোঝার ব্যাপার আছে। মঙ্গলের পরে কার নক্ষত্র আসবে? রাহুর নক্ষত্র আসবে। রাহুর 3টে নক্ষত্র কি কি? আর্দ্রা, স্বাতি, শতভিষা। তাহলে প্রথম নক্ষত্র আর্দ্রা, তাহলে আর্দ্রা আসবে মৃগশিরার পরে। তারপর বৃহস্পতি নক্ষত্র আসবে পুনর্বসু। যেই ঘরে যেই নক্ষত্র পূর্ণরূপে থাকবে, আবারও বলছি, যেই ঘরে যেই নক্ষত্র পূর্ণরূপে থাকবে, সেই ঘরে সেই নক্ষত্রের পাওয়ার সব থেকে বেশি। আর সেই নক্ষত্রটা যার নক্ষত্র হবে, সেই গ্রহের পাওয়ারও সেই ছকে বা সেই ব্যক্তির জীবনে বিশেষভাবে ফলপ্রসূ হবে। যেখানে ধরুন শেষ হচ্ছে, যেমন ধরুন বললেন মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। পুনর্বসু তো পুরোটা আসবে না,
এবার পুনর্বসুর বাকিটা কর্কটে গিয়ে পড়বে, এরমই তো ব্যাপারটা। একদমই তাই, আমি ঠিক যেরকম দেখালাম এখানে ঠিক সেম ভাবে হবে। এটা হোম টাস্ক থাকবে, এটা একটু মাথা খাটাতে হবে, একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে, ক্যালকুলেশন একটু আছে এটাতে। এইখান থেকে কিন্তু র্যান্ডম প্রশ্ন আসবে, মানে এমন হতে পারে এক্সামের সময় আমি এমন ধরলাম যে এমন একটা নক্ষত্র নাম বললাম, সে কোন ঘরে কত ডিগ্রিতে বসে আছে। ওরে বাবা, ভীষণ কঠিন হবে তো। ভীষণ কঠিন একদমই না, একটু প্র্যাকটিস করলেই চলে আসবে। বাস্তুটা সহজ না বা জ্যোতিষটা সহজ, কোনটা? বাস্তুটা, ওটা অনেকটা বোঝা যায় যেন, এ তো জ্যোতিষের এদের খামখেয়ালি ব্যাপারটাই অনেকটা, গ্রহ নক্ষত্রের খামখেয়ালিপনাও আছে খানিকটা। হ্যাঁ, অনেকটাই আছে। জ্যোতিষের তুলনায় বাস্তু অনেক ইজি, অনেক ইজি। কেউ কিছু বলছেন, আমি শুনতে পাচ্ছি না, কথা খুব কাটছে। আপনি বোধহয় কোনো গাড়িতে আছেন বা কোনো গাড়ির আশপাশে আছেন, খুব আওয়াজ আসছে আর সাউন্ড একদম স্লো। নক্ষত্রের, আচ্ছা ওনার কথা কেউ কি শুনতে পাচ্ছেন? আমাকে বলবেন একটু কি বলতে চাইছেন উনি? যদি কেউ শুনতে পান ঠিকভাবে। না না, কিছু শোনা যাচ্ছে না। লিখে টাইপ করে দাও প্রদীপ, তাহলে বোঝা যাবে। আহ, কে বলছিলেন কথাটা? অর্কদীপ বাবু বোধ হয় বলছিলেন? সৌরদীপ বাবু বোধ হয়। ও আচ্ছা। না না, আমি কিছু বলিনি। না না, অর্কদীপ অর্কদীপ বলছিল। বলছিল, অর্কদীপ বলছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা উনি বোধহয় বাইরে আছেন কোথাও, শোনা যাচ্ছে না ঠিকভাবে। হ্যাঁ হ্যাঁ, ওনার রাস্তায় আসছে। হ্যাঁ, ও হ্যাঁ, প্রশ্ন করেছে যে নক্ষত্রের গ্রহ নাকি গ্রহের নক্ষত্র। নক্ষত্রের গ্রহ নাকি গ্রহের নক্ষত্র, বুঝলাম না ব্যাপারটা। নক্ষত্রের গ্রহ নাকি গ্রহের নক্ষত্র, ব্যাপারটা ঠিক আমার কাছে ক্লিয়ার হলো না প্রশ্নটা। ঠিক আছে, প্রশ্ন পরে ক্লিয়ার করে নেওয়া যাবে। আচ্ছা, এইবার আমি একটুখানি দেখে নিই যে নোটস গুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো বললেন যে ক্লিয়ার হয়নি সেইভাবে, তাই তো? কোন কোন জায়গাগুলো ক্লিয়ার হয়নি একটু বলবেন আমাকে, আমি খুব তাড়াতাড়ি ব্যাখ্যা করে দিতে হবে। কোন কোন জায়গাগুলোতে আপনাদের ডাউট ছিল? এইগুলো পাঠানো হয়েছিল। সব উল্টে আছে কেন? হ্যাঁ স্যার, সব উল্টো উল্টেই এসছে আর কি। সবই সব উল্টে উল্টে গেছে, সে কি কথা? প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে।
কয়েকটা উল্টে এসছে, কয়েকটা সোজা এসছে। আচ্ছা, ওটা ছবি তোলার জন্য হয়তো এটা উল্টে আছে। এখানে যে রাশির ফলাফল গুলো দেওয়া হয়েছে, সেগুলো কি মানে মেষ রাশি যদি কোনো ব্যক্তির হয়, আর সেখানে যদি চন্দ্র মানে বা সূর্য রবি যদি ওই ইয়েতে থাকে, ওই জায়গায় থাকে, সেইটার ফলাফল? একদমই তাই। আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে এখানে দেখুন রবির দেয়া আছে যে রবির দ্বাদশ ভাবের ফল, এই যে প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, এই যে ফলাফলগুলো লেখা আছে এইগুলো কিন্তু হ্যাঁ। লগ্ন বেসিস। প্রথম ভাব মানে আচ্ছা, যদি রবি লগ্নে থাকে তখন এই ফলটা দেবে, যদি বুঝতে রবি পেরেছি। দ্বিতীয় ভাবে থাকে মানে লগ্ন থেকে দ্বিতীয় ভাব তখন লগ্ন এই থেকে ফলটা দ্বিতীয় দেবে। ভাব। কেমন? বুঝতে পেরেছি। লগ্ন থেকে দ্বিতীয় ভাব, লগ্ন থেকে আর তৃতীয়, রাশি লগ্ন অনুযায়ী থেকে দ্বাদশ, ফলাফলটা একদম আলাদা। প্রথম ভাব মানেই লগ্ন ভাব, আচ্ছা, রাশি অনুযায়ী ফলাফলটা আলাদা। আচ্ছা। যেমন এই যে রবির রাশিতে চন্দ্রেরও ফলাফল সেম এখানে, ব্যাপারটা তো? ওই চন্দ্রে রাশিতে ফলাফল যেরকম মানে এক। একদম আচ্ছা, প্রত্যেকটা গ্রহের ব্যাপারটা সেম। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিলাম, আপনারা বাকিটা বুঝে যাবেন। এই যে রাশিতে রবি ফলাফল বুঝতে মানে যখন পেরেছি। রাশি রবি যখন মেষ রাশিতে আছে কি ফল দেবে সেটা লেখা আছে, রবি যখন বৃষতে আছে কি ফল দেবে, রবি যখন মিথুনে তখন কি ফল দেবে। এইগুলো কিন্তু সবটা মেলে না, কেমন? খানিকটা মেলে। কেন মেলে না? কারণ রবি ওই রাশিতে আছে বটে, কিন্তু কোন নক্ষত্রে আছে কি করে বোঝা যাবে? সেটা সব থেকে বুঝতে হবে। বুঝতে পেরেছি। এই জন্য ব্যক্তি বিশেষে ফলটা চেঞ্জ হয়ে যায়। কিছুটা তো অবশ্যই মিলবে, যেহেতু রাশির একটা পাওয়ার আছে, সবটা মিলবে না। আর লগ্ন করে ওই ভাবটা, ওই প্রথম ভাব, মানে দ্বিতীয় ব্যাপারটা ভাব, হচ্ছে, ওরকম। হ্যাঁ, এবার এই যে একটা গ্রহ একটা রাশিতে গেছে তার পূর্ণ ফল পাবো কি পাবো না এটা বুঝবো কি করে? খুব ইজি প্রসেস, নক্ষত্রের এখানে ব্যাপার রয়েছে। যদি রবি সেই ব্যক্তির জন্ম চার্টে যেই রাশিতে নক্ষত্রটা পূর্ণ মাত্রায় আছে সেই নক্ষত্রে বসে থাকে, তাহলে এই ফলটা মিলবে না, রাশির ফলটা মিলবে না। কিন্তু রবি ওই রাশিতে বসে আছে এমন কোনো এক নক্ষত্রে যে নক্ষত্র পুরোপুরি মাত্রায় নেই, খণ্ডিত অবস্থায় রয়েছে খানিকটা। সাপোজ দেখা গেল রবি মেষ রাশিতে বসে আছে কিন্তু কৃত্তিকা নক্ষত্রে, তখন এই যে মেষ রাশির ফলটা, যে সকল ব্যক্তির মধ্যে রবি মেষ রাশিতে অবস্থান করে তার আত্মবল দৃঢ় হয়, এই সকল ব্যক্তির কাছে যথাযথ দেখায়, এই যে ফলটা এটা আমরা দেখতে পাবো প্রায় 80% মতো। কেন দেখতে পাবো? কারণ রবি মেষে বসে আছে কিন্তু কৃত্তিকাতে বসে আছে, কৃত্তিকা খুব একটা বেশি পাওয়ারফুল নয়, তাই এখানে রাশির পাওয়ারটা বেশি খাটবে। কিন্তু ওই রবি মেষেই বসে আছে, দেখা গেল বসে আছে সে অশ্বিনীতে বা ভরণীতে, তখন কিন্তু এই ফলটা পুরোপুরি আসবে না, 40-30% আসবে। ঠিক আছে, এবার পুরো ক্লিয়ার তো, জিনিসটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আমি ওই ভাব আর রাশি মানে আমার গুলিয়ে যাচ্ছিল ওই ব্যাপারটা আর কি। হুম, রাশিটা আলাদা, ভাবটা আলাদা। রাশি ভাব মানেই জানতে হবে লগ্ন থেকে, যখনই যেখানে ভাব কথার উল্লেখ হবে জানতে হবে আমাকে লগ্ন থেকে ধরতে হবে। প্রথম ভাব মানেই লগ্ন ভাব, প্রথম বলেছে মানেই লগ্ন, লগ্নকে আমরা এক ধরি। ঠিক আছে, বুঝে গেছি তাহলে। বাকিদের এখনো কোয়ারি নেই তো? সব ঠিকঠাক আছে নোটসের ব্যাপারে যেগুলো দিয়েছিলাম? আর এইগুলো যেটা দেয়া হয়েছে নোটসগুলো, এগুলো একটুখানি পড়ে মুখস্থ করতে বলছি না, মোটামুটি বুঝে নেওয়া ব্যাপারটা। এগুলো প্রত্যেকটা আমাদের বিচারে কাজে লাগবে। আপনাদেরকে আমি একটু একটু করে বিচারের জন্য প্রিপেয়ার করছি। আর 2-3টে ক্লাস হয়ে গেলেই আপনারা কিন্তু বিচার করতে শিখে যাবেন। নক্ষত্র হয়ে গেল মানে আর সেরকম কিছু বাকি নেই।
এবার আমরা বিচারে প্রবেশ করতেই পারি। আর কোন গ্রহ কোন ভাবে থাকলে কি ফল দেয় তো নক্ষত্রের দিয়ে দিয়েছি। অবস্থানটা এবার বুঝলাম, কিন্তু নেক্সট উইকে আরেকটা নক্ষত্রের যে ক্যারেক্টারটা সেটা কি করে বুঝবো? পাঠিয়ে দেবো, মানে ধরুন, পাঠিয়ে দেবো, হ্যাঁ পাঠিয়ে মানে দেবো। কোন নক্ষত্র কিরম ক্যারেক্টারের হয় সেটা তো জানি না, সেটা জানলে তাহলে সুবিধা হ্যাঁ, হবে। এই যেরকম আমি রাশি এই যে বই থেকে ভাবের ফল গ্রহদের ফল পাঠিয়েছি, এরকম আমি ছবি তুলে নক্ষত্রের ফল পাঠিয়ে দেবো, নক্ষত্রের ক্যারেক্টার পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে আমরা এ পর্যন্তই রাখি। হ্যাঁ, বুঝতে পেরেছি, এই অবধি এইটুকুই থাক। হোমওয়ার্কটা করে তাহলে গ্রুপে পাঠিয়ে দেবো, তাই তো? একদম 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 হোমওয়ার্ক গুলো প্রত্যেকেই করার চেষ্টা করবেন, কারণ ওর মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। আর হোমওয়ার্ক করতে গেলে কিন্তু প্রশ্ন আসবে মনে, এই প্রশ্ন আসাটা খুব দরকার। নিজে নিজে না করলে, আমি থিওরি পড়িয়ে চলে যাচ্ছি, এখন মনে হচ্ছে বুঝতে পারছি, কিন্তু যখন প্র্যাকটিক্যাল নিজে হাতে করব তখন খটকা লাগবে, আটকা যাবে। ওই যে জিজ্ঞাসাটা তৈরি হবে মনের মধ্যে, ওই জিজ্ঞাসাটার যে উত্তর যখন পাবো না, ওটা চিরকাল মনে থেকে যাবে, ওটা কখনো ভুলবো না। এই জিনিসটা দরকার, কেমন? যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আর নেক্সট উইকে আমিও থাকবো ক্লাসে, ঠিক আছে? ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো তাহলে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, শুভরাত্রি। থ্যাংক ইউ, শুভরাত্রি। শুভরাত্রি।